দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানে। দর্শক আজকে আমি তৌফিকুল ইসলাম খান আলোচনা করব এনবিআর এর যে সংস্কার প্রস্তাব হয়েছে, যে অর্ডিন্যান্স হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে বর্তমানে যে সংস্কার কার্যক্রম চলছে সেটা নিয়ে আলোচনা করব। দর্শক আজকে আমার সাথে কথা বলবার জন্য দুজন অতিথি আছেন। আমার সাথে আছেন মোহাম্মদ ফরিদ উদ্দিন, তিনি সাবেক সদস্য এনবিআর এবং একই সাথে তিনি এনবিআর এর যে পরামর্শ কমিটি করা হয়েছে তার সদস্য, এবং আমার সাথে আছেন মোহাম্মদ রুহুল আমিন, তিনি সিনিয়র সাংবাদিক। আপনাদের দুজনকেই আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আলোচনা শুরু করবার আগে দর্শক আমরা একটা ছোট প্রতিবেদন দেখব বাংলাদেশ টেলিভিশনের, তারপর আমরা আলোচনা শুরু করব। শুল্ক কর প্রশাসনে বড় ধরনের সংস্কার আনা হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আইআরডি বিলুপ্ত করে দুই ভাগে বিভক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই দুটি সংস্থা বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে পৃথক দুটি বিভাগ সৃষ্টি করা হবে। এ সংক্রান্ত অধ্যাদেশ জারি করেছে সরকার। নতুন অধ্যাদেশ অনুযায়ী রাজস্ব ব্যবস্থাপনা বিভাগটি শুল্ক কর আদায়ে কাজ করবে, আর রাজস্ব নীতি বিভাগ শুল্ক কর আদায় বৃদ্ধি বা কমানোর বিষয়টি ঠিক করবে। দুই বিভাগই অর্থ মন্ত্রণালয়ের আওতায় কাজ করবে। এদিকে অর্থনীতিবিদেরা রাজস্ব খাতের এই বড় সংস্কারের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন এই সংস্কারের ফলে কর প্রশাসনে আধুনিকীকরণ, রাজস্ব বৃদ্ধি ও ব্যবস্থাপনা আরও দক্ষ হবে। এতদিন ধরে এনবিআর রাজস্ব নীতি প্রণয়নের পাশাপাশি শুল্ক কর আদায়ের কাজটি করে আসছিল। তবে ব্যবসায়ী ও অর্থনীতিবিদেরা দীর্ঘদিন ধরে বলে আসছেন, একই সংস্থার কাছে নীতি প্রণয়ন ও আদায়ের দায়িত্ব থাকায় তাতে কর ব্যবস্থায় জটিলতা দেখা দিয়েছিল। নানাভাবে হয়রানির শিকার হচ্ছিলেন ব্যবসায়ী ও করদাতারা। তাই ব্যবসায়ী ও অর্থনীতিবিদেরা দীর্ঘদিন ধরে রাজস্ব নীতি ও আদায়ের কার্যক্রম দুটি আলাদা করার দাবি জানিয়ে আসছিলেন। দর্শক আপনারা প্রতিবেদনটি দেখলেন, আমি আলোচনা শুরু করছি। রুহুল আমিন, আপনার সাথে আলোচনা শুরু করি। বাংলাদেশের রাজস্ব আহরণ যা হয় তার প্রায় 85 থেকে 90% এটা আমাদের যে জাতীয় রাজস্ব বোর্ড, তারাই এটাকে কালেক্ট করেন। তো এইটা আমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ আসলে সরকারি প্রতিষ্ঠান, এবং একই সাথে আমাদের এইটাও মনোবেদনা আছে যে আমরা যথেষ্ট পরিমাণ রাজস্ব আহরণ করি না, এবং অনেক আমাদের জনগণের যে ধরনের চাহিদা আছে বিভিন্ন ধরনের সরকারি পরিষেবা পাবার, যে ধরনের আমাদের অবকাঠামো এবং অন্যান্য উন্নয়ন কার্যক্রমের অর্থায়ন দরকার, এটা আমরা যথেষ্ট পরিমাণ আমরা আনতে পারি না, কারণ আমাদের কর আহরণটা যথেষ্ট না। ফলে এই জায়গাটাতে সংস্কার অনেক দিনের দাবি, এবং তারই প্রেক্ষিতে একটা দীর্ঘদিন ধরে অনেক ধরনের কার্যক্রম চলেছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে এনবিআর একটি পরামর্শ কমিটি করেছেন যেখানে মোহাম্মদ ফরিদ উদ্দিন সদস্য। গত সপ্তাহে যে অর্ডিন্যান্স এসছে সরকারের পক্ষ থেকে, সেই অর্ডিন্যান্সে এই প্রতিষ্ঠানকে ভেঙে দুটো ভাগ করে দুটো আলাদা বিভাগ তৈরির কথা বলা হয়েছে, এবং তারপরে যারা এই প্রতিষ্ঠানটায় কর্মরত আছেন, সেই কর্মরত যারা কর্মকর্তা কর্মচারীরা আছেন, তারা একটা বড় আকারে এক ধরনের মনোবেদনা আছে তাদের। তারা এক ধরনের আন্দোলনের ভিতরে গেছেন, কলম বিরতিতে গিয়েছেন গত সপ্তাহে। কি আসলে তাদের দাবি, তাদের কোন জায়গাটাতে এই ব্যবস্থার সাথে দ্বিমত আছে, এটা যদি প্রথমে একটু বলেন, কারণ আপনি তো দুই পক্ষের সাথেই কথা বলেছেন, আপনার জানা আছে বিষয়টি। সরকার খুবই একটা টাইমলি সিদ্ধান্ত নিয়েছে যে এনবিআরকে কি উপায়ে সংস্কার করা যেতে পারে, এবং এজন্য একটি কমিটিও কিন্তু হয়েছে, এবং কমিটি একটি সুপারিশ করেছে, এবং তার ভিত্তিতে এনবিআরকে স্প্লিট করার সিদ্ধান্ত হয়েছে। আমরা দীর্ঘদিন ধরে যেই সমস্যাটায় ভুগছিলাম যে এনবিআর নীতিও তৈরি করে একই সঙ্গে এবং রাজস্ব আদায় করে, যেটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি করে, এবং এটা নিয়ে ব্যবসায়ী, সুশীল সমাজ, বিদেশি দাতা সংস্থা সবারই একটা আপত্তি ছিল। তো সেদিক থেকে এনবিআরকে ভাগ করার যে সিদ্ধান্ত, এটা অবশ্যই ইতিবাচক সিদ্ধান্ত, কিন্তু সেই সিদ্ধান্তটা এনবিআরের কর্মকর্তা কর্মচারীরা মেনে নিচ্ছেন, এটা তাদের বক্তব্য যে আমরাও এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আমরা রিপোর্ট করতে গিয়ে তাদের এই মতামতই প্রতিদিন পাচ্ছি, তারা এটাকে স্বাগত জানাচ্ছে। কিন্তু তারা বলছে যে এই যে নতুন দুটো বিভাগ,
এই নতুন দুইটা বিভাগ কাদেরকে দিয়ে চালানো হবে বা এটা লিডারশিপ কোয়ালিটিটা কেমন হবে, সেই জায়গায় তারা বলছেন যে অনেক অস্পষ্টতা আছে। এবং তারা বলছেন যে তারা যে এই ক্যাডারে দীর্ঘদিন বা এই রাজস্ব প্রশাসন, রাজস্ব ব্যবস্থাপনায় যে তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা, দক্ষতা, কাজের সব কিছু জানাশোনা, সেগুলো তারা আহরণ করে কতদূর উপরে যেতে পারছেন এবং সামগ্রিকভাবে রাজস্ব ব্যবস্থাপনার যে পরিবর্তনের যে লক্ষ্যে যে বিভাগটা, সেটি কার্যকর হবে কিনা এ নিয়ে তাদের মধ্যে দ্বিধা, দ্বন্দ্ব এবং সন্দেহ দেখা দিয়েছে, যেটার প্রেক্ষিতে এই আন্দোলনটা হচ্ছে। এবং এই আন্দোলনটা এখন পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছে। কর্মকর্তা কর্মচারীরা বলছেন যে এই অধ্যাদেশটা সরকার জারি করেছে, এটি বাতিল করতে হবে, এটি তাদের প্রথম দাবি। এবং একই সঙ্গে আপনি যেটি বললেন যে ফরিদ স্যারদের সমন্বয়ে একটি পরামর্শ কমিটি করা হয়েছে, এই কমিটি যে রিপোর্টটা দিয়েছে সেই রিপোর্টটা কিন্তু আজ পর্যন্ত মানে প্রকাশ করা হয়নি। আপনারাও দেখেছেন যে ওই কমিটির প্রতিবেদন থেকে শুরু করে সরকার যতগুলো সংস্কার কমিটি করেছে সব প্রতিবেদন কিন্তু প্রকাশ করা হয়েছে। ইভেন সেখানে আমরা দেখেছি যে একাধিকবার মিডিয়া ডায়ালগ হয়েছে, মিডিয়া এগুলো নিয়ে কথা বলা হয়েছে, কিন্তু এই একটি স্পেসিফিক পরামর্শ কমিটির ক্ষেত্রে আমরা দেখলাম সেখানে কোনো রকম পাবলিক ট্রান্সপারেন্সি সেটা বজায় রাখা হলো না। বিশেষ করে কমিটি স্টেক হোল্ডার মতামত নিয়েছে, কিন্তু এরপর সাংবাদিকদের বা গণমাধ্যমে সেগুলো তুলে ধরা হয়নি। প্রতিবেদনটা কি তৈরি হয়েছে সেটি গণমাধ্যমে তুলে ধরা হয়নি। ইভেন সরকার যখন প্রতিবেদনটা পেয়েছে, আমরা দেখেছি অন্যান্য কমিশন চিফ অ্যাডভাইজার অফিস থেকে ফেসবুক পেজেও পর্যন্ত আপলোড করা হয়েছে, মানে এতটা স্বচ্ছতা বা এতটা উন্মুক্ত করা হয়েছে। কিন্তু এই কমিটির প্রতিবেদন সরকারও এটাকে লুকোচুরি করে রেখেছে। এবং শেষ পর্যায়ে আমরা দেখলাম যে এখানে একটা এখন কমিটির সদস্যরাই বলছেন আমরা যা সুপারিশ করেছি তার অনেকাংশই চেঞ্জ হয়েছে। এখন একটু শুনি মোহাম্মদ ফরিদউদ্দিন। নিঃসন্দেহে আপনারা তো এখন একটা বড় ফোকাসে আছেন, তার কারণ আপনারা পরামর্শ দিয়েছিলেন যে এটাকে ভাগ করতে হবে নীতিগতভাবে। আমার এই অনুষ্ঠানে আমার মনে আছে যখন কমিটি কাজ করছিল, আপনি এবং আপনার অন্যতম সদস্য ডক্টর মজিদ এখানে কথা বলেছেন। আমরা তখন জানতে চেয়েছিলাম যে কি হচ্ছে, কিভাবে চাইছেন, এবং ইতিবাচকভাবে এটাকে সবাই দেখেছেন যে একটা সংস্কারের দরকার রয়েছে, নীতি এবং আদায় এটাকে ভাগ করতে হবে। এখন বড় প্রশ্ন এসেছে যে সত্যিকার অর্থে আপনাদের যে প্রতিবেদনটি ছিল সেখানে আসলে কি ছিল, এইটা হলো বিষয়, এবং যেটা অধ্যাদেশ যেভাবে হলো তার সাথে এটার কতখানি পার্থক্য আছে। অধ্যাদেশটা যেভাবে হয়েছে, অধ্যাদেশ আসলে অন্যান্য বিষয় নিয়ে তেমন কোনো বিতর্ক নাই। বিতর্ক হচ্ছে যে দুইটা বিভাগ যে করা হলো, নীতি বিভাগ এবং একটা হচ্ছে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ, এই দুইটা বিভাগে যেটি রুহুল আমিন সাহেব বলেছেন যে নেতৃত্বে কে থাকবেন, কে নেতা হবেন, যিনি হবেন তিনি কি এই প্রতিষ্ঠানের সাথে সঙ্গতি, কাজের সাথে কিনে ওনার সঙ্গতি থাকবে কিনা। আপনি যদি প্রেসিডেন্সিয়াল অর্ডার 76 অফ 72 সনের দেখেন, যেটি দ্বারা জাতীয় রাজস্ব তৈরি করা হয়েছিল, গঠন করা হয়েছিল 1972 সনে, সেখানেও কিন্তু ওই অর্ডারের মধ্যে এনবিআরের কার্যাবলী কি সেটা বলা ছিল। তারপরে 79-এ যখন আইআরডি করা হলো, সেখানে কিন্তু অ্যালোকেশন অফ বিজনেসে আইআরডির কাজ কী হবে, এনবিআরের কাজ কি বলা হয়েছিল। এইবার যখন এই যে অধ্যাদেশ করা হলো, এখানে কিন্তু এই দুইটা বিভাগের কাজ কি হবে স্পষ্ট করে বলা হলো। এখানে নিয়ে কোনো দ্বিমত নাই, কাজগুলি মোটামুটি ক্লিয়ারলি এখন ডিফাইন করা আছে। অন্যান্য যে কতগুলি সাবটার সেকশন আছে সেগুলি নিয়ে কোনো আপত্তি নাই। এক জায়গায় কি শুধু আপত্তি হচ্ছে যে এই দুইটা ডিভিশনের নেতৃত্ব কারা দেবেন। তো 72 সনে যখন অর্ডারটা করলো, সেখানে কিন্তু টেকনিক্যাল ফাংশনে কথা বলেছিল এনবিআর করবে। আসলে তো এনবিআর টেকনিক্যাল ফাংশনই করে, 3টা আইন করে। তখনকার দিনে এক্সাইজ ছিল, তারপরে ইম্পোর্টের ক্ষেত্রে কাস্টমস ডিউটি, আর আছে ইনকাম ট্যাক্স। তারপরে এ পর্যন্ত ওই 3টে আছে সারা পৃথিবীতে, 3টা আইনই তো, একটা ইনডাইরেক্ট ট্যাক্স আর দুইটা ডাইরেক্ট ট্যাক্স, আর এখন পরে ভ্যাট আসছে, তাই তো। এবং 3টেই টেকনিক্যাল। সেই 72 সন থেকে, সেই 79 থেকে যারা এই ডোমেনে কোনো নলেজ ছিল না তারাই নেতৃত্ব দিচ্ছে। তাতে ফলশ্রুতি কী হয়েছে, আজকে আমরা এনবিআরে যে কী দেখছি, আমাদের জাতীয় অর্থনীতিতে কী দেখছি, যে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও কম, যেটা আপনি বলতেছেন 15-16% হওয়া উচিত কাঙ্ক্ষিত মাত্রায়, সেখানে আমরা মাত্র 8-এর মধ্যে কাছাকাছি ঘুরে আসছি। আমাদের বৈষম্য বেড়ে চলছে, বৈষম্য নিরোধনের কোনো উপায় নেই, কিন্তু একমাত্র টুল এসে জাতীয়ভাবে রাজস্ব বোর্ড, সেখানে আমাদের সিস্টেম কাজ করছে না। আমরা এটা উপলব্ধি করছি যে এই যে এনবিআরে যে জাতীয় অর্থনীতি অবদান রাখতে পারছে না, যে যেটি এখন বলছেন যে সংস্কারটা অনিবার্য হয়ে দাঁড়াচ্ছে, সেই সংস্কারগুলি এখন আসতেছে। সেই ক্ষেত্রে আমরা বলেছি যে পলিসি এবং অ্যাডমিনিস্ট্রেশন যখন সেপারেটভাবে ডিভিশন হবে, আমরা বলেছি যে পলিসি ডিভিশনের যিনি প্রধান হবেন তিনি এই পলিসি বা এই এনভায়রনমেন্ট, এই ডোমেন সম্পর্কে তার নলেজ থাকতে হবে,
এবং নলেজ যা থাকবে তিনি এখানকার প্রধান হবেন। আমরা সেখানে স্পষ্ট করে বলেছি ওই নলেজ থাকতে হবে, এরকম নলেজ ছাড়া, এবং তাকে সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে তাকে নিয়োগ করতে হবে। শুধু নলেজ থাকলে হবে না, তিনি ওখানে লিডারশিপ দিতে পারবেন কিনা, তিনি স্টেক হোল্ডারের সাথে কনসাল্ট করার সেই মানসিকতা আছে কিনা, তিনি পরিবর্তনকে ধারণ করার ক্ষমতা আছে কিনা, এই নীতিমালা। এখন যে অর্ডিন্যান্স আছে সেইখানে এই বিষয়টাকে কিভাবে বলা না, সেখানে শুধু বলা হয়েছে গুরু কি সরকারি উপযুক্ত কোনো যোগ্যতা কর্মকর্তা। সম্পন্ন। হোয়াট ইজ ইট? এটা তো অ্যাম্বিগুয়াস টার্ম। উপযুক্ত যোগ্যতা সম্পন্ন মানে কিসের? এমন যদি ধারা 5-এ বলা হয়েছে রাজস্ব নীতি বিভাগের কার্যাবলী বলা আছে, এখানে আরেকটা যদি বলা হতো রাজস্ব ধারা 5-এর কার্যাবলীর সাথে সঙ্গতিপূর্ণ উপযুক্ত যোগ্যতা সম্পন্ন ব্যক্তি। আর রাজস্ব ব্যবস্থাপনা বিভাগে বলেছিলাম যে রাজস্ব বোর্ডে যারা সদস্য হিসেবে থাকবেন তারাও সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে সবচেয়ে কম্পিটেন্ট অ্যান্ড ডেডিকেটেড পার্সন মেম্বার হবেন। অর্থাৎ তাতে যদি সবচেয়ে ইয়াংগেস্ট মেম্বারই প্রমাণিত হয় যে তিনি সিনিয়রদের চেয়েও বেশি যোগ্য, আমরা তাকে ওখানে সিনিয়রিটির ভিত্তিতে না দিয়ে আপনার যেটাকে আমরা মেধার ভিত্তিতে আপনি বেটার করতে। এটা যখন আমরা প্রস্তাব করছি তখন আমাদের এনবিআর অনেক কলিগ বললো যে স্যার এই যে প্রস্তাব করছেন আমাদের সদস্য মহড়াতে এটা তো সহজে মানবে না। ওদের মানার জন্য তো আমরা এটা করি নাই, আমরা জাতীয় স্বার্থকে দেখবো, এখানে কোনো ব্যক্তি স্বার্থকে দেখার কোনো কারণ নেই। আমরা তো ব্যুরোক্রেসিতে সবসময় ব্যক্তি স্বার্থকে দেখে আসছি, কিন্তু এখন তো আমাদের ব্যুরোক্রেসি রিফর্মের বিষয়টা জরুরি হয়ে দাঁড়িয়েছে জাতীয় স্বার্থের জন্য। সেটা শুধু এনবিআরে কেন, সব জায়গায় এটা আজকে জরুরি হয়ে দাঁড়িয়েছে, তাই না? আমরা বলছি আমরা এনবিআরে জাতীয়ভাবে একটা পরিবর্তন আনতে চাই। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, আমরা বিরতির পর আলোচনায় আবার ফিরবো। জানতে চাইব এনবিআর সংস্কারের সামনের দিনে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত। ফ্যাসিবাদের দিনলিপি, প্রযোজনা আফরোজা সুলতানা ও আল মামুন। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানে। আমি আলোচনা করছিলাম আজ আমাদের যে জাতীয় রাজস্ব বোর্ডের সংস্কার আছে সেটা নিয়ে। আমার সাথে আলোচনায় আজকে যুক্ত আছেন দুজন অতিথি। আমার সাথে আছেন মোহাম্মদ ফরিদ উদ্দিন, তিনি সাবেক সদস্য এনবিআর, এবং আমার সাথে আছেন মোহাম্মদ রুহুল আমিন, তিনি সাংবাদিক। আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ফরিদ উদ্দিন সাহেব, আপনি বিরতির আগে বলছিলেন যে আপনারা যে পরামর্শ কমিটির সদস্য তার থেকে আপনারা যে প্রস্তাবটা দিয়েছেন সেই প্রস্তাবটার সাথে আমাদের যে অর্ডিন্যান্সটা প্রকাশ হয়েছে সেই অর্ডিন্যান্সের মধ্যে একটা পার্থক্য আছে। একটা যেটা মত পার্থক্য আছে, আপনারা কি দুটো বিভাগই করতে বলেছিলেন নাকি? কারণ বিভাগের তো একটা মানে আলাদা সংজ্ঞা আছে সরকারি পরিভাষার ভেতরে, নাকি আপনারা বলেছেন যে একটা বোর্ডের ভিতরে থাকে? কারণ কি আপনারা এক্স্যাক্টলি কিভাবে এই কাঠামোটাকে দেখেছিলেন? আপনাকে দুটো বিভাগের কথাই বলেছিলেন। সেই ক্ষেত্রে বড় আলোচনার বিষয় কি এইটা যে এই বিভাগে একজন সচিব থাকবে এবং সেই সচিব পদমর্যাদায় যাওয়ার ক্ষেত্রে তো আমরা জানি যে দীর্ঘদিন ধরে আমরা এই অনুষ্ঠানেও আলোচনা করেছি যে আমাদের যারা প্রশাসন ক্যাডারের বাইরে আছেন তারা আসলে সেই ধরনের জায়গায় যান না। এইটা কি আরেক দফা সংস্কারের বা রুলস অফ বিজনেসের কোনো পরিবর্তনের বিষয় ছিল যেটা না থাকার কারণে এই ধরনের একটা মানে এখন মতবিরোধ তৈরি হলো? মিনিস্টার অফ ল, সেখানে কিন্তু দুইটা ডিভিশন, লেজিসলেটিভ আর হচ্ছে মিনিস্টার অফ ল। তো লতে তো সেখানে যে আদালতগুলি তো বেসিক্যালি মিনিস্ট্রি, ওই যেটা ল মিনিস্ট্রি দেখে, তো সেটাও তো সেখানে তো জুডিশিয়ারি, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারির কথা বলা হচ্ছে দীর্ঘদিন, কিন্তু আসলে সেই সংঘাতটা কিন্তু দীর্ঘদিন আলোচনায় আছে, কিন্তু অনেকটা এই টাইপের কাজে আমার মনে হয় এটি কোনো ব্যাপার না। যাই হোক, তো সেটা যে এটা কি এনবিআর থাকবে নাকি ডিভিশন হবে এটা কিন্তু এই মুহূর্তে মুখ্য বিষয় না। মুখ্য বিষয়টা হচ্ছে ওই লিডারশিপ নিয়ে। ওটা কিন্তু খুব একটা সিরিয়াস ইম্প্যাক্ট করবে না। ওটা যদি আপনি এখন আবার এনবিআর স্ট্যাটাস ফিরিয়ে দিতে চান কোনো সমস্যা নাই, কিন্তু মূল বিষয়টা হচ্ছে নেতৃত্বে কারা থাকবে। কারণ আমি আপনাকে বলি যে পলিসি এবং এনফোর্সমেন্টের বা সেপারেশন, এটা কিন্তু মূল দাবিটা হচ্ছে সবার দাবিটা হচ্ছে জাতীয় রাজস্বের সংস্কারটা অত্যন্ত জরুরি এবং একটা আরেকটাকে যেন প্রভাবিত না, অত্যন্ত জরুরি। এবং এই জাতীয় রাজস্বের সংস্কারের টোটাল সংস্কার যা করতে হবে তার ম্যাক্সিমাম 5 থেকে 7% হচ্ছে এই রিফর্মটা।
আপনাকে 90% রিফর্ম কিন্তু আচ্ছা, আমরা সেইটা আলোচনা যাব। ফরিদুদ্দিন সাহেব, আমার যেটা জানবার আছে এবং যেটা বলছেন যে যেই প্রক্রিয়ায় আপনারা একটা মানে পরামর্শ দিয়েছেন, জি, জি। এইটাই সেই প্রক্রিয়ায় আপনারা কাদের সাথে আসলে আলোচনা করেছিলেন? যে বিভিন্ন জনের সাথে, আমি জানি যে বিভিন্ন অংশীজনের সাথে আপনারা আলোচনা করেছিলেন, সেই প্রক্রিয়াটা যদি সম্পর্কে আমাদেরকে একটু বলেন, কারণ এটা খুব স্পষ্টভাবে যেটা রুহুল আমিন বলছিলেন, হয়তো আপনারা যেহেতু সংবাদ মাধ্যমে আসেন নাই বা রিপোর্টটা থাকে নাই, এখন আমরা যেটা না, দেখছি আমরা NBR সংস্কার কমিশন যে অনেকগুলো হয়েছে, তো সেগুলো যেমন সবাই পিছনে একটা তালিকা দিয়ে দিয়েছে যে এদের সাথে আলোচনা হয়েছে, এই ধরনের অংশীজনের সাথে আলোচনা হয়েছে, আপনারা কাদের সাথে করেছিলেন? আমাদের অনেক স্টেক হোল্ডারদের সাথে, বিশেষ করে এনবিআর এর সাথে তো আমরা অনেকবার এটা নিয়ে আলোচনা করেছি এবং এটা নিয়ে কেউ তখনই দ্বিমত পোষণ করে নাই। আর এই দাবিটা আমি আপনাকে বলি অনেক আগে থেকেই আপনাদের সিভিল সোসাইটিতে দাবিটা আসছে, কাজে আমরা দাবিটা সেভাবে করেছি এবং এটা এনবিআরকে ডিভিশন করার দাবিতে এনবিআর ভিতর থেকে সবসময় ছিল। এটা এনবিআর এর ভিতর থেকে কিন্তু সবসময় গত 10 বছর ধরে 15 বছর ধরে দাবি ছিল যে এনবিআরকে এটা ডিভিশন করার জন্য। এর মধ্যে হয়তো বা বিভক্তি আছে, কেউ বলছে ডিভিশন করা হোক, কেউ বলছে ডিভিশন করা না হোক, কিন্তু ডিভিশন করার পক্ষে দাবি ছিল। আমরা যে সব স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করেছি, সবার সাথে, সেটা আমাদের মূল রিপোর্টের মধ্যে আমরা বলেছি কাদের সাথে করেছি এবং সেখানে আমরা কিন্তু সেকেন্ডারি সোর্স থেকে সবকিছুর কথা বলেছি, সেখানে আমরা বলেছি। কিন্তু এটা যেহেতু ছোট্ট একটা ক্ষুদ্র এবং IMF এর শর্ত হিসেবে দিতে হচ্ছে, আমাদেরকে বলা হচ্ছে তাড়াতাড়ি দেওয়ার জন্য। এই অধ্যাদেশের মানে তৈরি করার যে ড্রাফটটা, সেইটা নিয়ে কি আপনাদের সাথে আলোচনা হয়েছে? এনবিআর এর পক্ষ থেকে যে পরামর্শ কমিটি এটা দিয়েছিলেন, কিন্তু আমরা এইভাবে করছি, কারা মানে এনবিআর এর পক্ষ থেকে বা আইন বিভাগের পক্ষ থেকে আপনাদের সাথে আলোচনা? না, কেউ করেনি, কেউ করেনি। আমরা যে মূল রিপোর্ট দেব, সেই রিপোর্টের মধ্যেও কিন্তু আমরা এই বিষয়টাকে যা ঘটেছে এটা কিন্তু আবার আলোকপাত করব। ওটা আমরা করেছি অলরেডি, আমার রিপোর্টে কিন্তু আমি সেটা করেছি, তখনও এই ঘটনা ঘটে নাই। কিন্তু আমার রিপোর্টের মধ্যে যে আংশিক রিপোর্ট দিচ্ছি, সেটা কিন্তু মূল রিপোর্টের মধ্যে আমি আবার বিস্তারিত করছি এবং সেখানে আমি বলেছি এখানে যদি নেতৃত্ব সিলেকশনে গভর্নমেন্ট অতীতের ধারাবাহিকতা মেনটেন করে চলে, তাহলে কিন্তু মূল সংস্কার কিন্তু আগাবে না। আচ্ছা, আমি রুহুল আমিন আপনার কাছে তাহলে জানতে চাই, একটা তো হলো আমরা যেখানে মতবিরোধ এনবিআর এর কর্মচারীদের পক্ষ থেকে আছেন, সেটা আমরা শুনেছি। সরকারের যে অংশটা এটাকে প্রণয়ন করেছেন এবং তার ভিতরে এনবিআর এর নেতৃত্ব চেয়ারম্যান আছেন বা যারা অন্যরা আইন বিভাগের যারা আছেন, তাদের সাথে আপনারা কথা বলেছেন কিনা যে তারা এইভাবে করবার ব্যাপারে কি যুক্তি দিচ্ছে? এই ব্যাপারে সম্পূর্ণ অস্পষ্টতা কিছু আছে। ফাইন্যান্স মিনিস্টার একাধিকবার গণমাধ্যমে কথা বলেছেন। ওনার বক্তব্য হচ্ছে যে এনবিআর যারা আন্দোলন করছেন ওনারা হয়তো বিষয়টা বুঝতে পারছেন না। অর্থ উপদেষ্টার বক্তব্য হচ্ছে যে মোরারলেস তাদের যে ডিমান্ডগুলো সেগুলো অ্যাড্রেস করা হয়েছে, দুই একটা জায়গায় যদি ত্রুটি থাকে সেটি সংশোধন করা হবে। এবং এটি যেহেতু IMF এর কন্ডিশন ছিল, একটা কিস্তি নিয়ে আলোচনা চলছিল, তার আগেই এটাকে জারি করা বাধ্যতামূলক ছিল, সে কারণে এটা জারি করা হয়েছে। এটা হচ্ছে ফাইন্যান্স অ্যাডভাইজারের বক্তব্য। এবং উনি বলছেন যে এই এখন যারা আন্দোলন করছেন ওনারা হয়তো না বুঝে আন্দোলন করছেন এবং যে দুই এক জায়গায় সমন্বয়ের দরকার আছে উনি এটা করার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখন যে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেই আলোচনা করা হবে, সেই ক্ষেত্রে কি যারা আন্দোলন করছেন তাদের সাথে একটা আলোচনার ব্যাপারে কোনো অগ্রগতি হবে বলে আপনার মনে করছেন? আন্দোলনটা মাঠ পর্যায়ে বেশি হচ্ছে, তরুণ এবং মাঝবয়সী যে কর্মকর্তারা আছেন তারা বেশি করছেন। সিনিয়র কর্মকর্তাদের কিছু আছেন যারা এই আন্দোলনে সংহতি জানিয়েছেন, কিন্তু যেহেতু এই পলিসিটার মূল দায়িত্বটা হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের এবং এনবিআর চেয়ারম্যান যেহেতু অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা, যেহেতু তিনি IRDর সচিব, তো তিনি তো এই জিনিসটাকে ওন করছেন, ফলে এখানে একটু সামান্য দূরত্ব আছে। ফলে এই দূরত্বটা এনবিআর চেয়ারম্যান ঘোচাবেন বা এই অচলাবস্থাটা ভাঙার, নাকি এটা অর্থ উপদেষ্টার দিক থেকে আসবে, এই বিষয়টা কিন্তু এখন স্পষ্ট নয়। ফলে যে এই একটা যে আলোচনা হতে পারে বা হওয়া উচিত, সেই রকম কোনো মেসেজ আমরা পাইনি। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, আমরা বিরতির পর আলোচনায় আবার ফিরব। জানতে চাইব এনবিআর সংস্কারের সামনের দিনে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত। আরে জামাইরে আগে দাও। দিতাছি তো। জামাই কতদিন পরে আসলো। আম্মা, আপনার হাতের তরকারির মজাই আলাদা। কি সুন্দর কালার, জুত মতন সেদ্ধ, বিশেষ করে ডাইলের যা কালার আর স্বাদ। সবাই তো টিউবওয়েলের পানিতে রান্না করে, আমি রান্না করি পুকুরের পানি দিয়ে। কোন কি
পুকুর তো খোলা, পুকুরের পানিতে মানুষ গোসল করে, কাপড় চোপড় কাচে, হাঁস ভাসে সেই পানিতে। সেই পানি দিয়ে আপনি রান্না বান্না করছেন, কাম সারছি। মরে যাবেন তো আম্মা, একদম মরে যাবেন। কই মুড়ি নাই তো এখনো। বুঝছি, এই জন্য আব্বা আপনি মাঝে মাঝে সাবিয়াও পেটের সমস্যায় ভোগে। থামো। এই তুমি সব সময় সবার ভুল ধরো কেন? না রে মা, জামাই বাবাজি ঠিক কথাই কইছে। শুধু আমরা না, আমাকে পুকুরের পানি যারাই ব্যবহার করে তারা প্রত্যেকেই পেটের সমস্যায় ভোগে। অনেকে রান্না বান্নার সময়, খাওয়ার সময় নিরাপদ পানি ব্যবহার করে, কিন্তু খাওয়ার আগে থালা বাসন ধোয়, গ্লাস ধোয়, এমনকি নিজের হাতও ধোয় পুকুরের পানি দিয়া, ট্যাপের পানি দিয়া। হ ঠিকই তো, তাই তো করি। শোনেন আম্মা, রান্না ও খাবারের জন্য নিরাপদ পানি ব্যবহার করুন। পুকুর কিংবা নদীর পানি পান করবেন না। পানি পান করার আগে ফুটিয়ে নেবেন। সেটা সম্ভব না হলে ব্লিচিং পাউডার, ফিটকিরি বা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দিয়ে পানি নিরাপদ করে নিন। ফল ও সবজি কাঁচা খেতে হলে নিরাপদ পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিন। সবজি ও ফলমূল কাটার আগে 1 চামচ লবণ নিরাপদ পানিতে মিশিয়ে কমপক্ষে 30 মিনিট ভিজিয়ে রাখলে শাকসবজি ও ফলমূলে থাকা রাসায়নিক পদার্থের ক্ষতিকারক প্রভাব বহুলাংশে কমে যায়। পানিই জীবন, যদি তা হয় নিরাপদ। দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতির আজকের পর্বে। আমরা শেষ ভাগে আছি। দর্শক, আমরা আজ আলোচনা করছিলাম এনবিআর এর সংস্কার বিষয়ে। আমার সাথে আজকে আলোচনায় যুক্ত আছেন মোহাম্মদ ফরিদ উদ্দিন এবং মোহাম্মদ রুহুল আমিন। রুহুল আমিন, বিরতির আগে কথা বলছিলাম আমরা যে এখন এক ধরনের অচল অবস্থার ভিতরে আছে, বিতর্ক হচ্ছে, যে ধরনের অর্ডিন্যান্স এসছে। এখনো পর্যন্ত অর্ডিন্যান্সে যেটা আছে যে এটা পুরোপুরি কার্যকর এখনো করা হয়নি। এটার দিনটা হয়তো সরকার পরে দিবেন। আমার যদি আপনি তো দুপক্ষের সাথেই কথা বলেছেন, একটা যেটা আমরা দেখেছি যে যেই অ্যাসোসিয়েশন আছে দুটো কর্মকর্তাদের, সেই অ্যাসোসিয়েশনের থেকেও অনেকেই এখন পদত্যাগ করেছেন, বরং তারা একটা বোধহয় সম্মিলিত সংগ্রাম আন্দোলন বা সংগ্রাম পরিষদ, সংস্কার পরিষদ করেছেন, এনবিআর এর যারা কর্মকর্তা আছেন। তো সেই দিক থেকে এখন সামনের দিনে কোন ধরনের সমাধানটা আপনি দেখতে পান, মনে করেন যে এভাবে করা উচিত? এনবিআর এর যে সংস্কার উদ্যোগটা, এটাকে কিন্তু এগিয়ে নেওয়া উচিত। কারণ এনবিআর পিছনে থাকা মানে শুধু যে দেশের রাজস্ব আদায় পিছিয়ে থাকা তা নয়। আপনি জানেন যে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি বা বিনিয়োগ পরিস্থিতি এত খারাপ হওয়ার কিন্তু প্রধান অন্তরায় এনবিআর। আপনি যখনই কোনো বিনিয়োগকারীর কাছে সমস্যা জানতে যাবেন, সবার আগে তারা এনবিআর দিকে পয়েন্ট আউট করে। তো সুতরাং এনবিআরকে যদি আপনি সামনে আগায় নিতে না পারেন, তাহলে আপনার দেশের ইকোনমি নেক্সট লেভেলে যাওয়া অসম্ভব। এই পর্যায়ে যদি আমি বলি যে এইটা তো অর্থ বছরের শেষ 2 মাসে সেই পরিস্থিতি হলো এবং বাজেট প্রণয়নের একটা বিষয় ছিল, এইটাও একটা বড় সমস্যা। আর একটা যেটা ছিল সেটা হলো যে এই শেষ সময়ে রাজস্ব আদায়ের একটা বড় চাপও বেশি থাকে, মানে চাপ বেশি থাকে। এইটা কি ক্ষতিগ্রস্ত হচ্ছে? অবশ্যই ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ আমরা দেখছি যে এই কলম বিরতি চলছে 3 দিন। এর আগেও কিন্তু আমরা দেখছি যে প্রায় দিনই কর্মকর্তারা এনবিআর এ সমবেত হয়েছেন। তো যখন একজন অফিসার তার ডেস্কে থাকছেন না, সেক্ষেত্রে তো অবশ্যই কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। বিশেষ করে শুধু 3টা জায়গায় তারা ছাড় দিয়েছেন, যে রপ্তানি কার্যক্রম যেটা এবং বৈদেশিক যাত্রী আর বাজেট প্রণয়ন। এর বাইরে আমদানি কার্যক্রম কিন্তু প্রায় স্থবির। চট্টগ্রাম বন্দরে কিন্তু অনেক বড় যানজট হয়েছে, এরই মধ্যে আমরা খবরে দেখেছি এবং খবরও প্রচার করেছি। সুতরাং এটা অর্থনীতির জন্য অনেক বড় ক্ষতিকর, কারণ এটাতে পুরো রাষ্ট্রই পিছিয়ে যাবে। সুতরাং এইখানে যে সরকার তো একটা সংস্কারের কথাই প্রতিদিনই বলছে। সুতরাং সরকারকে এটা খুব ডিগ ডাউন করা উচিত যে কেন এটা হলো। কারণ আপনি যেই শ্বেতপত্র কমিটির কথা বলছেন, সেই শ্বেতপত্র কমিটিও তো সরকারই যে কমিটি করেছে বা কমিশন করেছে বা যেই বিশেষজ্ঞদের উপর আস্থা রেখেছে, কেন সেই বিশেষজ্ঞদের মতামতটা দিন শেষে কার্যকর করা হচ্ছে না বা সেখানে স্বচ্ছতাটা কেন থাকছে না? আচ্ছা, আমি এই বিষয়ে মোহাম্মদ ফরিদউদ্দিন আপনার কাছে বলছি। আপনি তো যেটা বলছিলেন যে এইটা একটা বড় সংস্কার কার্যক্রমের প্রথম ধাপ এবং সেখানেই এক ধরনের হোঁচট শব্দটা না বলেও আমরা একটু কিছু থমকে গেছে, অন্তত একটু তো অন্তত বলতে পারি, একটু অন্তত থেমে দেখতে হচ্ছে।
আপনি কি মনে করেন কিভাবে এখন সামনের দিনে আগানো উচিত, মানে এখান থেকে তো বের হয়ে আসতে হবে, এবং সবচাইতে গুরুত্বপূর্ণ হলো যে বাকি সংস্কার কার্যক্রমগুলোকে পালন করতে হবে। সুতরাং আপনি একই সাথে সেই অর্থে পরামর্শ কমিটির ভেতরেও আছেন, আপনার পরামর্শ কি হবে? এনবিআরকে সংস্কার করার কোনো বিকল্প নাই, অনেক করতেই হবে, এবং সেটা যে কাজটি করেছে এটা ক্ষুদ্র একটা অংশ করেছে, কিন্তু টোটাল রিফর্মটা এখনো পর্যন্ত বাকি আছে, যেটা আমরা কাজ করছি, এবং এটাকে গভর্নমেন্টকে পলিটিক্যাল ওনারশিপ নিয়ে এটা কিন্তু করতে হবে। তো ওনারশিপ নীতি করতে গেলে যেই প্রথম যে কাজটি করেছে, যেটা ডিভিশনে অর্গানাইজেশন তো লাগবে, সেই অর্গানাইজেশনে যে বিষয়টা নিয়ে বিতর্ক হয়েছে, আমি মনে করি বৃহত্তর রিফর্মের স্বার্থে, এটা ইমপ্লিমেন্টেশন জাতীয় স্বার্থে গভর্নমেন্টের উচিত এনবিআর লোকদের সাথে বিষয়টা নিয়ে বসে সমাধান করা, এবং এটা অবশ্যই করতে হবে আন্তর্জাতিক বেস্ট প্র্যাকটিস লাইনেই করতে হবে এটা, যেন, কারণ আপনি দেখবেন এখানে যে দুইটা ডিভিশনের যে ফাংশনের কথা বলেছে, আপনি যদি ওখানে পড়ে দেখবেন এই দুইটা ডিভিশনের মধ্যে খুব মানে সূক্ষ্ম মানে ক্লোজ সমন্বয় থাকতে হবে, সেটা কিন্তু ফাংশনের মধ্যে বলা হয়েছে। কাজে আপনি দুজন লিডার দুই জায়গা থেকে দিবেন, এখানে যদি লিডার ঠিকমতো আমরা যেভাবে বলেছি সেভাবে না হলে কিন্তু এখানে কিন্তু ওই দুজনের মানে ইগুর একটা অবস্থান চলতে থাকবে, সেটা পরিস্থিতিকে আরও জটিল করবে। গভর্নমেন্ট যদি এখানে ভুল করে তাহলে কিন্তু এটা, যেটা আমরা ভালো প্রত্যাশা করতেছি এই ডিভিশন থেকে, যে সেপারেশন থেকে, সেটা না হয় কিন্তু পরিস্থিতি আরও খারাপ হতে পারে, এবং টোটাল অন্যান্য যে 90% রিফর্ম যেটা বাকি আছে, যেটা আগামী 3-4 বছরের মধ্যে করতেই হবে, সেটা কিন্তু আলটিমেটলি পিছিয়ে যাবে। কাজে বৃহত্তর রিফর্মের স্বার্থে গভর্নমেন্টের বিষয়টাকে আমি মনে করি যে এই বিষয়টা তো খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওই যে IMF এর চুক্তির কথা আপনি বললেন যে সেইটার একটা শর্ত ছিল, সেখানে সেইটার কারণে হয়তো কিছুটা তাড়াহুড়া করা হয়েছে, কিন্তু IMF এর আমরা জানি যে অন্যতম শর্ত হলো আমার রাজস্ব আদায়টা বাড়ানো, এবং রাজস্ব আদায় যদি এই বছর বোধহয় তারা ছাড় দিয়েছেন, আমরা পারি নাই, আগামী বছরেও যদি আমরা 6 মাসের ভিতরে এটা মানে ভালো করতে না পারি, তাহলে তো আবার আমাদের, আমি নিশ্চিত করে বলতে পারি, আপনাকে কনফিডেন্টলি বলতে পারি যে এখানে গভর্নমেন্ট ভুল করে তাহলে কিন্তু শুধু পলিসিতে না, রাজস্ব ব্যবস্থাপনা ভয়াবহ সংকট তৈরি হবে, এবং মানুষের বিনিয়োগ, দেশে যেটা বিনিয়োগ এক্সিস্টিং অথবা আপকামিং বিনিয়োগ কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। না নিশ্চয়ই আমরা আই টেল ইউ স্টেক হোল্ডাররা কিন্তু আলটিমেটলি মেনে নেবে না। আচ্ছা, আমি নিঃসন্দেহে এটা বলতে পারি যে এই ধরনের পরিস্থিতি আমরা চাই না। দর্শক, আমরা নিঃসন্দেহে চাইবো যে সরকারের পক্ষ থেকে এই বিষয়ে পদক্ষেপ নিয়ে এই ধরনের যে এখন এক ধরনের অচল অবস্থা তৈরি হয়েছে, এখান থেকে বের হয়ে আসবেন, এবং বাংলাদেশের যে সংস্কার কার্যক্রম সেটা আবার গতি পাবে। রাজস্ব আহরণ আমাদের এই জন্য গুরুত্বপূর্ণ, কারণ আমাদের সার্বিক উন্নয়ন ব্যয়, সরকারের ব্যয় পুরোটাই কিন্তু আমাদের এই অর্থ দিয়েই অর্থায়ন হয়। সুতরাং এই বিভাগটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, এবং সার্বিকভাবেই সরকারের যে সফলতা সেটার একভাবে মান নির্দেশ করবে। দর্শক, আমরা আলোচনা আজকে শেষ করছি, আমরা আবার এই অনুষ্ঠানে ফিরবো, জানতে চাইবো কেমন আছে অর্থনীতি।